এই কাহিনীটি হলো এমন একটি গরিব মেয়ের, যার ঘর তো খুবই ছোট, কিন্তু তার মন ভীষণ বড়। মালতী, আমি যাচ্ছি। আরে দাঁড়াও, খাবারটা তো খেয়ে যাও। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে। বলো, সারা পৃথিবীর লোককে খাবার খাওয়াচ্ছ আর নিজের জন্য সময় নেই? এটা তুমি ঠিকই বললে বৌমা। দেখুন না বাবা, খাবার খাওয়া নিয়ে ওর কোনো হুঁশই নেই। আমার তো মনে হয় সবাইকে খাবার দিতে দিতে ও নিজের খাওয়ার কথাটা যেন ভুলেই গেছে। আরে তুমি থামো এবার, আমি এতটা অসতর্ক নই। ভাই, আমিও মানুষ, আমারও খিদে পায়, তাই দুপুরে যখনই আমি সময় পাই আমি আমার খাওয়ার খেয়ে নিই। রাকেশ আর মালতী ছিল স্বামী স্ত্রী, আর শ্যামলাল ছিল রাকেশের বাবা। রাকেশ আর মালতী বয়স্ক শ্যামলালের খুবই খেয়াল রাখত। রাকেশ শহরে রাস্তার ধারে ঠেলাগাড়িতে ভাত তরকারির দোকান দিত, আর মাত্র ৩০ টাকা প্লেটে সবাইকে ভরপেট ভাত তরকারি খাওয়াতো। রাকেশের তৈরি রান্নার দারুণ স্বাদ ছিল, আর সে খুব মন দিয়ে রান্না করত। তাই প্রত্যেক দিন তার দোকান খোলার আগেই গ্রাহকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত। একদিন সন্ধ্যাবেলাতে, শোনো, তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো না, কি ব্যাপার? বলছি, আমাদের দোকানে এত লোকে খেতে আসে, কিন্তু তাও বেশি টাকাই জমছে না আমাদের। খুব জোর করে একটা প্লেটে ওই ৪ কিংবা ৫ টাকা থাকে, তার উপরে তুমি ৩০ টাকাতে সবাইকে ভরপেট খাবার দাও। তুমি জানো, কালকে আমি বাজারে একটা দোকান দেখলাম আমাদেরই মতো, ভাত ডাল বিক্রি করছে পুরো ৫০ টাকা প্লেটে। তো তোমার কি মনে হয় না যে আমাদের খাবার প্লেটের দামটা এবার একটু বাড়ানো দরকার? তুমি ৫০ টাকা ভাত তরকারি খেয়েছিলে, তাই না? না না, খিদে তো পেয়েছিল, কিন্তু অত দামি ডাল তরকারি কে খাবে? ব্যাস, পেয়ে গেলে না তুমি তোমার প্রশ্নের উত্তর। ওই বিরজু এত দামি ভাত তরকারি দেয় যে কেউ একবার যদি ওর কাছে খেয়ে নেয় না, সে দ্বিতীয়বার আর ওমুখ হয় না। আর ওদের মধ্যে বেশিরভাগ লোক আমার কাছেই খেতে আসে। আর আমি এটাও শুনেছি যে ওই যে বিরজু আছে না, ও তেল মশলা খুব নিম্নমানের ব্যবহার করে। আর দেখো আমরা কত ভালো কোয়ালিটি তেল মশলা ব্যবহার করি। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, টাকাটা একটু বাড়াও। লোকেরা তোমার হাতের রান্না পছন্দ করে, তাই দাম বাড়ালেও লোকেরা তোমার কাছেই আসবে খেতে। মালতী, আমি যে কম পয়সায় খাবার বিক্রি করি তার উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু পয়সা উপার্জন করা নয়, এটা যে একরকমের জনসেবা গো, যাতে গরিব মানুষরা কম পয়সায় পেট ভরে খেতে পারে, বুঝলে? আর দ্বিতীয়ত, আমাদের ব্যবসা তখন ভালোই যাচ্ছে। যখন দেখবো সেরকম কোনো সমস্যা হচ্ছে, তখন ৫-১০ টাকা বাড়িয়ে দেবো, আর তখন এটা তখন দেখা যাবে, ঠিক আছে? রাকেশের কথা শুনে মালতী আর কিছুই বলল না, কেননা কোথাও না কোথাও রাকেশের কথাটাই তার ঠিক মনে হচ্ছিল। তাই দ্বিতীয়বার সে এই কথাটা আর বলল না। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন হঠাৎ করে এমনটা হলো যেন মালতীর মাথায় আকাশ ভেঙে পড়ল। দোকানে কাজ করতে করতে হঠাৎই রাকেশের বুকের যন্ত্রণা শুরু হয়, আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এই খবরটা মালতী শোনা মাত্রই রাকেশকে নিয়ে হসপিটালে পৌঁছায়। মালতী আর শ্যামলাল তাদের সমস্ত জমাপুঞ্জি রাকেশের চিকিৎসায় ব্যয় করে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। রাকেশ মারা যায়, আর এক মুহূর্তেই সবকিছু বদলিয়ে যায়। এখন সংসার চালানোর সমস্ত দায়িত্ব মালতীর কাঁধে এসেছিল, কিন্তু সে তো রান্না ছাড়া আর কিছুই পারত না। আর রাকেশের দোকান তো ছিলই, তাই মালতীই এখন সেটা সামলাচ্ছিল। দিদি, আপনি কি রাকেশদার বউ নাকি? হ্যাঁ দাদা, বলুন কি হয়েছে? না, কিছু না, ওনার বিষয় শুনে একটুখানি খুব খারাপ লাগলো। খুবই সৎ আর সহৃদয় ব্যক্তি ছিলেন উনি। আমি ওনার ঠেলাগাড়ি থেকে প্রায় রোজই ভাত তরকারি খেতাম, আর মাসের শেষে এসে ওনাকে একবারে টাকাটা দিয়ে যেতাম। তাই এবার যখন টাকা দিতে আসলাম তো দেখলাম ওনার ঠেলা এখানে নেই। তারপর যখন আশেপাশে থেকে ওনার বিষয়ে জিজ্ঞেস করলাম তখন সব জানতে পারলাম। দিদি, এটা ওই গত মাসের ৯০০ টাকা, আপনি এটা রেখে দিন, কেমন? আচ্ছা, চলি। এই বলে লোকটি মালতীকে টাকা দিয়ে চলে যায়। টাকা পেয়ে মালতী একটু শান্তি পেয়েছিল, কারণ এই টাকা দিয়েই সে কদিনের চাল ডাল সবজি সব কিনতে পারবে। এভাবেই কদিন কাটার পর মালতী দোকান চালাতে অভ্যস্ত হয়ে পড়ে। তারপর একদিন যখন মালতী তার দোকানে ভাত তরকারি বিক্রি করছিল, তখন সে দেখল যে রাস্তার ওপাশে একটি গাছের নিচে একজন যুবক অনেকক্ষণ ধরেই বসে আছে, কিন্তু সে না কারো অপেক্ষা করছিল আর না কোথাও যাচ্ছিল। মালতী কাজের মাঝেই তাকে লক্ষ্য করছিল। এরপর দুপুরে ছেলেটি মালতীর কাছে এসে বলে, বলছিলাম যে দিদি, খাওয়ার কি কিছু বেঁচে আছে? হ্যাঁ দাদা, ভাত তো আছে, কিন্তু তরকারি খুবই কম। বলো। কোনো ব্যাপার না দিদি, আপনি আমার জন্য অন্তত ১ প্লেট বানিয়ে দেবেন? হ্যাঁ, কিন্তু তরকারি ছাড়া খাবে কিভাবে? আমি শুধু ভাত খেয়ে নেবো দিদি। আসলে আমার কাছে তো পয়সা কড়ি নেই তেমন, ওই শুধু ১০টা টাকাই আছে, তাই বলছিলাম। কোনো ব্যাপার না, তুমি ১০ টাকাই দিও। এই বলে মালতী সেই ছেলেটির জন্য একটি প্লেটে শুকনো ভাত বাড়ল, আর ঠেলা গাড়ির নিচে থেকে একটি ডালের কৌটো বার করলো,
যে ডালটি সে বানিয়েছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। সেই কৌটো থেকে অর্ধেক ডাল বার করে প্লেটে দিয়ে মালতী ছেলেটিকে খেতে দেয়। ছেলেটিকে খেতে দেখে মালতীর রাকেশের কথা মনে পড়ল, আর সে ভাবল আজকে রাকেশ বেঁচে থাকলে তাকে দেখে কতই না খুশি হতো। এভাবেই কিছুদিন কেটে যায়, আর সেই ছেলেটি প্রত্যেক দিন বিকালবেলাতে মালতীর দোকানে আসতো, আর যেটুকু খাবার বেঁচে থাকতো সেটুকু খেয়েই নিজের দিন কাটাতো, আর বদলে মালতীকে 10টা টাকাই দিতে পারত। আসলে ছেলেটি ছিল খুবই গরিব, তাই মালতী তাকে কিছু বলতেও পারত না। এভাবেই একটা বছর কেটে যাওয়ার পর একদিন, আরে মদন, কোথায় ছিলে? এই নাও, আজকে ভাত আর পালং শাকের তরকারি করেছি। ওই বাড়িতে পুজো ছিল, তাই পুরোহিতের জন্য বানিয়েছিলাম, আর তোমার জন্যও নিয়ে এলাম। আর এর জন্য টাকা দিতে হবে না, বুঝলে? এটা দিদির বাড়ির খাবার, দোকানের নয়। মালতীর কথা শুনে মদন জোরে জোরে হাসতে লাগলো, আর খাবার খেয়ে মালতীকে বলল, আচ্ছা দিদি, আসি তাহলে। আশীর্বাদ করো, কাল আমার পরীক্ষা আছে। যদি পাশ করে যায় দিদি, তাহলে আবার আসবো, আর যদি ফেল করে যায় তাহলে আর আসবো না, গ্রামে ফিরে যাব। তারপরে গ্রামে ফিরে বাবার সাথে নয় খেতেই কাজ করব। আরে এমন কেন বলছো? দেখো, তুমি ভালো নাম্বার নিয়ে পাশ করবে। যাও, ভালো থেকো। সেখান থেকে যাওয়ার সময় মদনের চোখে জল ছিল, আর মালতীরও এটা দেখে কষ্ট হচ্ছিল। তারপর 3 বছর কেটে গেলেও মদন আর ফিরে আসেনি। মালতীর দোকানে অনেক গ্রাহক বেড়ে গেছিল বলে শ্যামলালও দোকানে আসতো মালতীকে সাহায্য করার জন্য। তারপর একদিন একটা চকচকে সরকারি গাড়ি মালতীর দোকানের সামনে থামলো, আর তারপর গাড়ি থেকে একটি পুলিশ নেমে পেছনের দরজা খুলে দিল, আর গাড়ি থেকে নেমে এলো জেলার নতুন কালেক্টর মদন শর্মা। মদন এগিয়ে এসে মালতী আর শ্যামলালের পা ছুলো, যা দেখে সেখানের সবাই অবাক হয়ে গেছিল। আরে মদন, এত বছর পর! আরে গাড়িটা, আরে মনে হচ্ছে তো। হ্যাঁ দিদি, আমি ইউপিএসসি পাশ করে গেছি। এখন আমি এখানকার নতুন কালেক্টর। বাকি কথা দিদি সব পরে হবে। এখন তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার বেশ কিছু জরুরি কাজ আছে। এরপর মদন মালতী আর শ্যামলালকে তার গাড়িতে বসিয়ে তার অফিসে নিয়ে এলো। দিদি, আমি তোমার বিষয়ে মন্ত্রী মহাশয়ের সাথে কথাও বলেছিলাম, আর উনি আমার কথাও শুনেছেন। আর উনি বাসস্ট্যান্ডের কাছে তোমার জন্য একটা জায়গাও দেখেছেন, যেখানে পরিষ্কার জল, পাখা, বাথরুম সবকিছুরই সুব্যবস্থা আছে। আর সাথে সরকার তোমাকে প্রয়োজনীয় সামগ্রীও দেবে, আর কাজে তোমায় সাহায্য করার জন্য 2টো লোকও দেওয়া হবে। তোমাকে শুধু ওদের দিয়ে সুস্বাদু খাবার বানাতে হবে, আর 10 টাকায় প্রত্যেক কটা গরিবকে খাওয়াতে হবে, ঠিক যেমন আমাকে খাওয়াতে। মদনের কথা শুনে মালতী কিছুই বলতে পারল না। তার চোখে যে খুশির জল ছিল সেটা মুছে সে মদনের মাথায় হাত রেখে বলে, এবার টাকা বের করো তাড়াতাড়ি। হ্যাঁ, কিন্তু কেন দিদি? এত বড় মানুষ হয়ে গেছো, আর এখন আমার দোকানের শেষ খাবারটা ফ্রিতে খাবে নাকি? এই কাহিনীটি হলো সবিতার, যে ছোট্ট একটা গ্রামে তার স্বামী এবং তার 4 বছরের ছোট্ট ছেলের সঙ্গে থাকত। আরে কি গো, শুনছো? কোথায় তুমি? হ্যাঁ, আসছি। কি হয়েছে গো? খুব খুশি মনে হচ্ছে। আরে খুশির ব্যাপারই যে, আমাদের প্রধান মহাশয়ের ছেলের বিয়ে। পুরো গ্রামের সাথে আমাদেরও নেমন্তন্ন। তুমি তৈরি থেকো। আরে বাহ, এত বড় বাড়িতে বিয়ে যখন, ভালোভাবে যেতে হবে তো। হ্যাঁ, তা তো হবেই। ওখানে শহরের অনেক বড় বড় মানুষরা আসবে। হুম, আর নিশ্চয়ই অনেক খাবার থাকবে। আমাদের বান্টি তো খুব খুশি হবে। হ্যাঁ, ঠিকই বললে। সবিতা তাদের গ্রাম প্রধান রামলালের ছেলের বিয়ে নিয়ে খুব উৎসাহিত ছিল। আর কিছুদিন বাদে বিয়ের দিন এলে কেশব সবিতা আর তার ছোট্ট ছেলে বান্টিকে নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে দেখে সেখানে অনেক খাবার সাজানো, কিন্তু কেশব আর সবিতার নজর পালং পনিরের উপরেই আটকে ছিল। তাই খাবার খাওয়া শুরু হলে দুজনেই পেট ভর্তি করে পালং পনির খায়, আর ছোট্ট বাচ্চা বান্টি এই প্রথমবার পালং পনির খেল। আসলে কেশবদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে দুবেলাতে সামান্য ডাল ভাত জোটাই তাদের কাছে সৌভাগ্যের ব্যাপার, আর সেইখানে এত সুস্বাদু খাবার খাওয়া তো তাদের কাছে বিরাট ব্যাপার ছিল। তিনজনেই পেট ভরে খাবার খেল, আর পরের দিন, মা, আমি ওটা খাবো। কি বাবু, কি খাবে আমার বাবু? হয়েছে, কাল যে একটা সবুজ জিনিস খেয়েছিলাম যাতে সাদা বাক্স ছিল, ওটাই। আচ্ছা, ওটা? বাবা, ওটাকে বলে পালং পনির। হ্যাঁ, হয়েছে, পাগল পনিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আমার ছোট্ট ছেলের জন্য বানিয়ে দেব পাগল পনির, ঠিক আছে?
ঠিক আছে মা। সবিতা হাসতে হাসতে কেশবকে পালং পনির খাওয়ানোর কথা তো দিয়ে ফেলল, কিন্তু সে নিজেই জানত না সেটা কিভাবে করবে। কেশব একজন গরিব চাষি। ফসল বিক্রি করার পরেই তার হাতে সামান্য কিছু টাকা আসত, আর সেই টাকা থেকেই পরের ফসল ফলানোর প্রস্তুতি নিতে হতো। আর সবিতাও সে কথা ভালোভাবেই জানত। হে ভগবান, বান্টিকে বলে তো দিলাম, কিন্তু পালং পনির বানাতে তো অনেক খরচ, আর এখন ওর কাছে টাকা পয়সাও নেই তেমন। যদি রাগ করে কি করব আমি এখন? এইসব ভাবতে ভাবতেই সবিতার সারা দিন কেটে গেল। আর পরের দিন সকালবেলা উঠেই সবিতা চিন্তায় পড়ে গেল, কারণ সে কেশবের কাছে কোনো টাকাই চায়নি। আর এদিকে বান্টি সকাল থেকেই পালং পনির খাওয়ার বায়না করে যাচ্ছে। এরপর রান্নাঘরে আটা মাখার সময় সবিতার মাথায় একটা বুদ্ধি এলো, আর সে প্রতিবেশীর ক্ষেত থেকে পালং শাক নিয়ে এলো, আর জলে মাখা আটাকে চৌকো করে কেটে তেলে ভেজে নিল। আর ভালোভাবে পালং শাক রান্না করে সেই আটার টুকরোগুলোকে পালং শাকের মধ্যে দিয়ে দিল। আর তারপর, মা তাড়াতাড়ি দাও না, পাগল পনির এখনো হয়নি নাকি? হ্যাঁ রে বাবা, হয়ে গেছে, এই নে, এটা খা। আরে বাহ, আজকে তো খুব মজা হবে। হ্যাঁ বাবা, এটাই নে, তাড়াতাড়ি খেয়ে নে। ছোট্ট বান্টি কিছু না বুঝেই খেতে শুরু করলো, কিন্তু সত্যিটা জানার জন্য সবিতা মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। আর ওই দিন বিকালে, বাবা জানো মা আজকে কি রান্না করেছে? কি রান্না করেছে বাবা? মা আজকে ওই বিয়েবাড়ির মতন পাদল পনির বানিয়েছে। আচ্ছা তাই নাকি? কিন্তু ওটাকে যে পালক পনির বলে রে বাবা। কেশব বান্টির কথায় হাসলো ঠিকই, কিন্তু সে নিজেই দ্বিধায় ছিল যে পালং পনির বানানোর টাকা সবিতা কোথা থেকে পেল। তাই সে সবিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, সবিতা, বান্টি বলছিল তুমি নাকি পালক পনির রান্না করেছো? হ্যাঁ আসলে ওই। তাহলে আমিও একটু খেয়ে দেখি, কই তাও আমায়। সবিতা বুঝতে পারছিল না যে সে কেশবকে কি বলবে, তাই সে কোনো কিছু না ভেবেই কেশবকেও সেই পালং পনির খেতে দেয়, যেখানে পনিরের জায়গায় চৌকো করে কাটা আটার টুকরো ছিল। আর পালং পনির মুখে দিতেই কেশব সবটা বুঝে গেল, তাই সে কিছুই বলল না। আর দেখল যে সবিতার চোখ জলে ভর্তি। আর এটা দেখেই কেশব খাবার ফেলে রেখে বাইরে বেরিয়ে আসে। আর কেশবের এমন ব্যবহার দেখে সবিতা ভয় পেয়ে আরো বেশি কাঁদতে লাগলো। আর কিছুক্ষণ পর কেশব একটি ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফিরে বলে, বান্টি বলতো, আজকে রাতে আমার সোনা বাবা কি খাবে? আমি তো ওটাই খাবো, মা যেটা বানিয়েছে, পাদল পাগল। বুঝলাম, তবে চল আজকে আমরা আসল পালক পনির রান্না করব। এই বলে কেশব হাসি মুখে পনির, ক্রিম আর বাকি সমস্ত উপকরণ সবিতার হাতে দেয়, যা সে দোকান থেকে ধারেই এনেছিল, যেগুলো দিয়ে সবিতা খুব সাবধানে আর পরিশ্রম করে পালং পনির বানায়। আর সবিতা যখন পালং পনির রান্না করছিল, তখন সেখানে বসেই কেশব আর বান্টি তাকে খুব ভালোভাবে খেয়াল করছিল। আর যখনই সবিতা আসল পনির দিয়ে তৈরি পালং পনির তাদেরকে দিল, তারা তো খুব খুশি হলো। আর পালং পনির খাওয়ার পরেই বান্টি তার মাকে জড়িয়ে ধরে। এই পাদল পনিরটা তো বিয়েবাড়ির থেকেও ভালো। সত্যি সবিতা, বান্টি একদম ঠিক বলেছে, তুমি তো জাদু করে ফেলেছ। আমার মনে হচ্ছে তোমার হাতের এই পালক পনিরই আমাদের ভাগ্য বদল করে দেবে। আমি কিছু বুঝলাম না গো, তুমি কি বলছো এটা? শোনো, আমি কয়েকদিন ধরেই ভাবছি এই চাষবাস ছেড়ে একটা হোটেল খুলব। জমি তো রয়েছে, তাই ভাবছিলাম ওখানেই যদি একটা হোটেল করি, কিন্তু এটাই বুঝতে পারছিলাম না যে ভালো খাবারটা কে বানাবে, আর এমন কি বা স্পেশাল বানাবো যার জন্য লোকেরা বারবার আমার হোটেলে আসবে। কিন্তু এখন আমি সবই বুঝতে পেরেছি, তুমি চালাবে হোটেল, আর আমি আর বান্টি তোমাকে সাহায্য করব, ঠিক আছে? কেশবের কথাতে খুশি হয়ে সবিতা কেঁদে ফেলল। রান্না করতে সে ভীষণ ভালোবাসত, কিন্তু দারিদ্রতার কারণে সে তার এই ইচ্ছাকে এগিয়ে নিয়ে যেতে পারত না। কিন্তু সবিতার এই শখ আর ইচ্ছাই এখন তাদের ইনকামের একটা উপায় হয়ে দাঁড়ালো। আর তাই তো পরের দিন সকালবেলা থেকেই কেশব বাঁশ দিয়ে ধাবা বানাতে শুরু করলো। আর পুরো এক সপ্তাহ পরিশ্রম করার পর সবিতার পালং পনিরের ধাবা তৈরি হয়ে গেল। শুরুতে কেশবকে কিছু টাকা ঋণ নিতে হয় ঠিকই, কিন্তু পরে সবিতার পরিশ্রম আর শখ সেটাই করে দেখালো যেটা কেশব চেয়েছিল। এমনিতে সবিতা ধাবার খাবারের জন্য অনেক কিছু একা হাতেই বানাতো, কিন্তু তার বানানো পালং পনিরই সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। আরে ভাই, মজা এসে গেল। ও পালক পনিরেতে এরকম স্বাদ এর আগে আমি কোনোদিনও খাইনি। দারুণ হয়েছে এটা। আচ্ছা ভাই, বলছিলাম এর কি কোনো স্পেশাল কারিগর রেখেছো নাকি তুমি? বলো তো আমায়। হ্যাঁ হ্যাঁ,
আছে, আর উনি এই হোটেলের আসল মালিক। আর সে হলো আমার স্ত্রী সবিতা। ওই এইসব রান্না করেছে। আরে বাহ, এই তো দারুণ ব্যাপার। আচ্ছা শোনো ভাই, সামনের মাসে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। সব খাবার কিন্তু তোমাকেই বানাতে হবে। এখন বলো কত অ্যাডভান্স নেবে? ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহেব, কিন্তু খাবারে কি কি বানাতে হবে সেটা তো আগে বলুন। ভাই, আমার তো শুধু একটাই ডিমান্ড, এরকম পালক পনির তুমি শুধু আমাকে বানিয়ে দাও, আর বাকি সব তুমি তোমার মতো দেখে নিও। আর এই কাজটা শেষ হলে আরেকটা কাজ আছে। আচ্ছা, কি কাজ? আসলে আমার ছেলে ইন্টারনেটে গুণী মানুষদের ভিডিও তুলে দেয়। আমার পুরো বিশ্বাস তোমার হোটেলের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে। এখন সবিতার বানানো পালং পনির আর সবিতার ধাবা একটা পরিচিতি পেতে চলেছিল, যার জন্য কেশব, সবিতা আর সবথেকে বেশি খুশি ছিল বান্টি, কারণ সে যে তার পছন্দের পালং পনির এখন রোজ খেতে পারছিল। Thanks for watching.